এদিকে মারপিটে এবার নীল যেন জাকিবকে বেশ কবজা করতে পারল। 2 হাত দিয়ে চেপে ধরল জাকিবের গলা। এতক্ষণের মারপিটে এক ফোঁটাও কাহিল হয়নি জাকিব, কিন্তু এবার ওকে দেখে মনে হলো ও যেন বেশ দুর্বল হয়ে পড়েছে। আমাকে ছেড়ে দাও, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে ছেড়ে দাও। ছেলের এই কাকুতি মিনতি শুনে আশরাফ দৌড়ে এসে নীলের হাত জোর করে সরিয়ে দিল। জাকিব অমনি মাটিতে মুখ থুবড়ে পড়ল। অতি কষ্টে জাকিবকে বগল দাবা করে দাঁড় করালো আশরাফ। তারপর নীল জাকিবের কলার দুটো ধরে আদ্রিতার সামনে হিড়হিড় করে টেনে নিয়ে এলো। আদ্রিতা পাথর হয়ে আছে। হাঁপাতে হাঁপাতে নীল জাকিবকে বলল, তুই আমার বউয়ের কাছে এক্ষুনি ক্ষমা চাইবি। জাকিব ঘাড় নাড়িয়ে অসম্মতি জানালে নীল আবারও জাকিবের গালে চড় মারল। নীলের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ওর আদ্রিতার সাথে এমন ব্যবহার করার কথা কেউ ভাবতেই পারে না, আর সেখানে এই ছেলেটি সেটা করে ফেলে ক্ষমাও চাইছে না। একে তো পারলে নীল মেরে ফেলে। তখন আদ্রিতা নীলকে বলল, ছেড়ে দাও নীল, প্লিজ ছেড়ে দাও, শান্ত হও। বাড়ির সকলেই এই দৃশ্য দেখে নির্বাক। যাকে ওরা এতদিন জিরো ভেবেছিল, চোখের সামনে তাকে হিরো হতে দেখে প্রত্যেকেই থ। আদ্রিতার কাছে ক্ষমা চা। বারবার এক কথা বলা আমার পছন্দ নয়। শেষবার বলছি, আদ্রিতার কাছে ক্ষমা চা, বেয়াদব। নীল জাকিবকে আদ্রিতার পায়ের সামনে নিয়ে এসে রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল। আদ্রিতা এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল। ও নীলের এই ভয়ঙ্কর সংহার রূপ গত 3 বছরে কখনো দেখেনি। নীলের এই বীরপুরুষের মতো দৃঢ়তা আদ্রিতাকে আরো দুর্বল করে দিল। জাকিবের গলার স্বর মার খেয়ে খেয়ে যেন জড়িয়ে গেছে। তাও ওই জড়ানো গলায় বলল, আমি আমি ক্ষমা চাইছি, প্লিজ আমাকে আর মেরো না, হাত জোড় করছি, আমাকে যেতে দাও। নীল জাকিবের কথা শুনে ওর চুলের মুঠি ধরে ঠেলে দিল আদ্রিতার পায়ের কাছে। মুখ থুবড়ে পড়ল জাকিব। তারপর আবারও বিড়বিড় করে বলল, ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দিন, আমি আর কোনো অসভ্যতা করব না, প্লিজ। জাকিবের এই পরিস্থিতি দেখে হলঘরের সকলেই যেন মনে মনে শান্তি পেল, কিন্তু তারা নীলের বিপক্ষেও মাঝে মাঝে গলা চড়িয়েছিল। তাই এখন নীলের কাছে গিয়ে ওকে বাহবা দেওয়ার মতো কারো সাহস নেই। যে জাকিব আলী কিছুক্ষণ আগে আদ্রিতাকে বীরপুরুষের মতো হুকুম করছিল, সেই জাকিবই এখন আদ্রিতাকে ম্যাডাম বলে সম্বোধন করল। তারপর নীলের দৃষ্টি গেল জাকিবের বাবা আশরাফের দিকে। নীল ওকে হাঁক দিয়ে বলল, এই যে আপনিও আমার ওয়াইফের কাছে ক্ষমা চান। আপনার লজ্জা করে না? এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন? নিজের ছেলেকে শাসন করতে পারেননি? আসুন শিগগির এসে ক্ষমা চান। আশরাফ আলীর আত্মসম্মানে ঘা লাগলো। ও নড়ল না, ঠায় একই জায়গায় দাঁড়িয়ে রইল। জাকিব ওর বাবাকে ক্ষমা না চাইতে দেখে বলল, বাবা প্লিজ ক্ষমা চাও। আসলে জাকিবের ভয় ছিল ওর বাবা যদি আবার বেগতিক কিছু করে বসে নতুন করে যদি কোনো গন্ডগোল করে, তাহলে হয়তো নীলের কাছে জাকিবকে আবারও মার খেতে হবে, যেটা ওর কাছে সত্যিই বড় বেদনাদায়ক। বেগতিক দেখে আশরাফও ক্ষমা চাইল আদ্রিতার কাছে। দেখতে দেখতে এতক্ষণে পুলিশ ফোর্স এসে পড়েছে। নীল, তুমি ওনাদের ছেড়ে দাও, পুলিশ এসে গেছে, ওনারা বাকিটা সামলে নেবেন। আদ্রিতা অনুরোধ করল নীলকে। অবন্তিকা সেন ম্যানশনের লিভিং হলে ঢুকে চিৎকার করে বলল, কি হচ্ছে কি এখানে? এত ঝামেলা কিসের? বাপ বেটাকে আদ্রিতার পায়ের কাছে অদ্ভুত বিভঙ্গে পড়ে থাকতে দেখে অবন্তিকা বলল, এ কি অবস্থা? নীল, তোমরা মারপিট করেছ? আশরাফকে চিনতে পেরে অবন্তিকা অবাক হয়ে বলল, এ কি, আপনি এরকম ঝুঁকে আছেন কেন আলীবাবু হাত জোড় করে? কি হচ্ছে কি এখানে? জাকিব অবন্তিকাকে কিছু বলতে যাবে, তার আগেই নীল সজোরে একটা থাপ্পড় মারল জাকিবের গালে। দুপা পিছিয়ে গেল জাকিব। নীল, কি হচ্ছে কি? তুমি একজন পুলিশ অফিসারের সামনে ওর গায়ে হাত তুলছ? অবন্তিকা নীলকে রেগে গিয়ে বলল, না অবন্তিকা, আমি ওকে না মারলে ও মিথ্যে কথা বানিয়ে বানিয়ে আমার নামে তোমার কাছে নালিশ করত। এই শয়তানটা নিজের দোষ স্বীকার করবে না। ও আমার ওয়াইফের সাথে অসভ্যতাম করছিল, আর তাই আমার ওয়াইফের সম্মান বাঁচাতে আমি ওকে মেরেছি। নীলের কথা শুনে অবন্তিকা হেল্পলেস ফিল করল। আসলে অবন্তিকা ভালো করেই জানে যে নীল অত্যন্ত ভদ্র আর এক কথার মানুষ। মিথ্যে কথা ও সচরাচর বলে না। অবন্তিকা সঙ্গে সঙ্গে ওর কনস্টেবলদের ডেকে বলল, এদের দুজনকে হাত কড়া পরিয়ে শিগগির গাড়িতে তোলো। আর এই যে আদ্রিতা, নীল, তোমরাও আমার সঙ্গে এসো তাড়াতাড়ি। আদ্রিতা না গেলে অসুবিধে হবে। আসলে এতক্ষণ যা যা হয়েছে তাতেও ভীষণ রেস্টলেস হয়ে পড়েছে। ও টায়ার্ড, এখন একটু রেস্ট দরকার ওর। আমি একা গেলে কি প্রবলেম হবে? নীল আদ্রিতার ক্লান্ত শরীরের দিকে ইশারা করে অবন্তিকাকে অনুরোধ করল। অবন্তিকা সম্মতি জানিয়ে ঘাড় নেড়ে বলল, ঠিক আছে চলো। অবন্তিকার সঙ্গে বেরিয়ে যাওয়ার আগে আদ্রিতার কাঁধে একবার হাত রেখে নীল বলল, তুমি অ্যাপার্টমেন্টে ফিরে যাও, বিশ্রাম করো, আমি এক্ষুনি ফিরে আসছি, আর কোনো ভয় নেই। পুলিশের গাড়ি সেন ম্যানশন থেকে রওনা দিল থানার উদ্দেশ্যে। অবন্তিকার ড্রাইভিং সিটের পাশের সিটেই নীল বসেছিল।
গাড়ি চালাতে চালাতেই অবন্তিকা কৌতূহলী হয়ে নীলকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি জাকিবের এরকম দশা করলে কি করে? হ্যাঁ আমি জানি জাকিব আর ওর বাবার ক্যারেক্টার খুব একটা অ্যাডমায়ারেবল নয়, সবাই জানে সে কথা, কিন্তু জাকিব তো শুনেছিলাম রেসলিং চ্যাম্পিয়ন, তুমি ওকে এভাবে মারতে পারলে? অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, নীল অবন্তিকার প্রশ্ন শুনে নিজেও আকাশ থেকে পড়ল। এতক্ষণ ঘটে যাওয়া ঘটনা প্রবাহে নীলের মনের মধ্যে এই প্রশ্নের উদ্রেক এক মুহূর্তের জন্যও হয়নি। এখনও মনে মনে ভাবল, সত্যিই তো রেসলিং চ্যাম্পিয়ন জাকিবের সাথে লড়াইতে আমি একা একা কিভাবে জিতে গেলাম। এখন আর নিজের কীর্তি নিজেই বিশ্বাস করতে পারল না নীল। কি হলো নীল, কি ভাবছ? অবন্তিকা আবার ফিরে এলো ওর প্রশ্নে। নীলের তখন মনে পড়ে গেল এটা নিশ্চয়ই কল্লোল চ্যাটার্জি দেওয়া সেই মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর ওষুধের গুণ। মনে জোর থাকলে শরীরেও জোর আসে, কথা মনে পড়তেই অবন্তিকাকে নীল বলল, আসলে আমি একটা মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর পিল নিয়েছিলাম, আমার মনে হয় সেটারই উপকারিতা। আবার নতুন পিল? এসব কি করছো তুমি? অবন্তিকা অবাক হয়ে নীলকে হাসতে হাসতে প্রশ্ন করল। তবে ও অবন্তিকার প্রশ্নের কোনো উত্তর দিল না। রাস্তায় তখন জ্যাম ছিল। রেড সিগন্যালে অবন্তিকা গাড়ি থামিয়ে নীলকে জিজ্ঞেস করল, আচ্ছা নীল, লাস্ট টাইম তুমি আমাকে যে পিলগুলো দিয়েছিলে সেগুলো তোমার কাছে আর আছে? নীল আকাশ থেকে পড়ার ভান করে বলল, কোন পিল? কিসের পিল? তোমাকে? কই না তো, আমি তো তোমাকে কোনো পিল বা ট্যাবলেট দিইনি, আমার তো মনে পড়ছে না, তুমি নিশ্চয়ই ভুল করছো। ইয়ার কি করো না নীল, আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তোমার পিলগুলো মিরাকল ঘটিয়েছে। তুমি শুনলে বিশ্বাস করবে না, কালকে আমি 16 ঘন্টা ডিউটি করেছি, 4টে কেস সলভ করেছি, এই সব কিছুই তোমার দেওয়া পিলগুলোর জন্য সম্ভব হয়েছে। ইটস আনবিলিভেবল। বলো না তোমার কাছে আর আছে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।